হ্যালো অ্যাসপিরেন্টস, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে গেল 29শে ফেব্রুয়ারি পর থেকে। আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী এই ব্যাঙ্ক আর ব্যাঙ্ক হিসাবে ফাংশন করতে পারবে না। হঠাৎ এই ডিসিশন, একদম আমাদের নোটবন্দির মতো ব্যাঙ্ক বন্ধ। তো কেন এই পেটিএম এই রকম পেমেন্ট ব্যাঙ্কের এই রকম অবস্থা হলো? তা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের কী হবে? আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কী করে বের করতে পারবো, না টাকা চলে গেল, সমস্ত কিছু জানবো। প্রথম যেটা বলি যে ভয় পাওয়ার দরকার নেই। যাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা রয়েছে তারা টাকা তুলে নিতে পারবে। যে টাকাটা রয়েছে সেই টাকাটা ব্যবহার করতে পারবে, নতুন কোনো ট্রানজ্যাকশন করতে পারবে না। তো এই হচ্ছে যাদের পেটিএম আছে, পেটিএম থাকছে যেমন রয়েছে, বাকি সব ফাংশন পেটিএমের থাকবে। শুধু পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট তারা পেমেন্ট ব্যাঙ্ক ইউজ করতে পারবে না। 15ই মার্চের মধ্যে ফাইনাল সমস্ত কিছু ব্যাঙ্ক ক্লোজ করার অর্ডার দিয়েছে আরবিআই পেটিএমকে। তো কেন এই অবস্থায় গেল পেটিএম? এর পিছনে অনেক বড় হিস্ট্রি। তো পেটিএমের প্রথম পেটিএম চালু হওয়া থেকে আজ পর্যন্ত যেভাবে পেটিএম গেছে সেইটা আমরা একটু জানব। প্রথম 2010 সালে বিজয় শেখর শর্মা পেটিএম এই অ্যাপটা চালু করে। পেটিএমের মাধ্যমে ই কমার্স, বাকি অন্যান্য রিচার্জ, বিল পেমেন্ট, এই সমস্ত কিছু কাজগুলো শুরু হয়। তারপর আস্তে আস্তে পেটিএম পপুলার হতে শুরু করে। লোকজনের মধ্যে ক্যাশব্যাক সবথেকে বেশি লোভনীয় যেটা ছিল, ক্যাশব্যাকের মাধ্যমে পেটিএম জনপ্রিয় হয়ে ওঠে, সবাই ইউজ করতে শুরু করে। আস্তে আস্তে 2015 সালে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে পেটিএমের এই পপুলারিটি দেখে চাইনিজ একটা কোম্পানি তাতে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করে। কোম্পানিটার নাম তোমরা গেস করো, আমি হিন্ট দিচ্ছি, সেটা হচ্ছে নামের পিছনে বাবা রয়েছে, ড্যাশ বাবা। আর তার যে বলতে পারো সিইও, তার নামের পিছনে নামের সাথে মা রয়েছে। তো এই বাবা মা, তো বাবা মা এই কোম্পানি হচ্ছে পেটিএমের বলতে পারো একটা বড় সড়ো অংশীদার হয়ে ওঠে। তারপর আস্তে আস্তে যেটা হয়, 2016 সালে আমাদের নোটবন্দি। হঠাৎ করে সমস্ত কিছু আমাদের 500 হাজারের নোট বন্ধ। এইবার একটা ঘটনা ঘটে, পেটিএম নিউজ পেপারে অ্যাড শুরু করে, তখনও চলতো পেটিএম করো পেটিএম করো। তখন নোটবন্দির পরে এখন পেটিএম যে অ্যাডভার্টাইজটা করে সেটা হচ্ছে এখন এটিএম নয় পেটিএম করো। তো এই ইয়ের পরে একটা বিরাট লোকজনের মধ্যে এনথুসিয়াজম পেটিএমের প্রতি আসে এবং এর কাস্টমারও বাড়ে, এর ইউজেজও আস্তে আস্তে বাড়তে থাকে। তারপর যেটা সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ হয় সেটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের লাইসেন্স পায় 2017 সালে। 2017ই পেমেন্ট ব্যাঙ্কের লাইসেন্স পাওয়ার পর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পারমিশন পায় সবাই। অনেকেই যাদের অ্যাকাউন্ট ছিল পেটিএমে, তারা এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে পারে তারা। এবার খুলতে পেমেন্ট ব্যাঙ্কের লাইসেন্স পাওয়ার পর থেকে পেটিএমের বিজনেস আরও বাড়তে থাকে এবং ফান্ডিং, ফরেন ফান্ডিং যেগুলো অনেক বাড়ে। এইভাবে বাড়তে বাড়তে সফট ব্যাঙ্ক থেকে লোন পায়, টাটা প্রচুর ইনভেস্ট করে, বিভিন্ন ফরেন কোম্পানি ইনভেস্ট করতে শুরু করে। ইনভেস্ট করতে করতে দেখা যায় যে পেটিএমের ম্যাক্সিমাম শেয়ার প্রায় 70-75%-এর উপর কাছাকাছি বিদেশি কোম্পানি, ফরেন ইনস্টিটিউশনের কাছে, তাদের কাছেই রয়েছে, চলে গেছে। আর অ্যাকচুয়াল যারা ফাউন্ডার, যারা ভারতীয় যারা কো ফাউন্ডার আছে বা যারা ইনভেস্ট আছে, তাদের খুব অল্প পরিমাণে রয়েছে। এই পর থেকে শুরু হয় আরবিআইয়ের একটা ব্যাংক চালানোর জন্য যে রেগুলেশনস দরকার সেইগুলো ফলো করার গাইডলাইন একের পর এক না মানার জন্য আরবিআই বারবার নোটিশ পাঠাতে থাকে যে এই সমস্ত রুলস ফলো করো, একটা ব্যাংক চালাতে যে রুলস দরকার হয় সেইগুলো ফলো করো। কিন্তু পেটিএম বারবার রুলসগুলোকে ফলো করে না। তার ফলে দেখা যায় যে একটা সময় এমন আসে
যে আরবিআই বলে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার উপর প্রতিবন্ধকতা লাগিয়ে দেয়, যে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে না। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার না হওয়ার যখন বলে না পারবে না, তারপরেও পেটিএম ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে থাকে। এইবার যেটা হয়, মোটামুটি 2022 সালে আরবিআই প্রায় 5 কোটি টাকা মতো ফাইন ইম্পোজ করে দেয় পেটিএমের ওপর, যে সে রুলস অ্যান্ড রেগুলেশনস মানছে না বলে। কিন্তু তাও কোনো রকম কোনো হেলদোল নেই। তারপর ফাইনালি যেটা এই 29শে ফেব্রুয়ারি যে ঘটনাটা ঘটেছে, সেটা হলো ফাইনালি ব্যাংককে যে অপারেশনস, মেজর অপারেশনসগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। তো এখনও যেটা হয়নি, সেটা হয়তো অদূর ভবিষ্যতে ঘটবে, সেটা হচ্ছে ব্যাংকের লাইসেন্স যেটা পেটিএম পেমেন্ট ব্যাংকের ছিল, সেটা এখনও ক্যান্সেল করেনি। কিন্তু যা চলছে, পেটিএম ফাউন্ডার বিজয় শেখর শর্মার যে রকম ধরনের প্রতিক্রিয়া, সেইগুলো দেখে মনে হচ্ছে যে পেটিএম পেমেন্ট ব্যাংক আর থাকবে না। তাদেরও কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস মানার কোনো ফলো করার মতো কোনো রকম স্টেপ নেওয়ার ইচ্ছা নেই। তো যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকের, তাদেরকে বন্ধ করে দিতে হবে। তো কেন হঠাৎ শুধু কি ব্যাংক রুলস রেগুলেশনস, আর কিছু কারণ নেই? আমার মনে হয় কিছু আছে। আমি যেগুলো পার্সোনালি মনে করি যে কারণে এই ব্যাংকের এই স্টেপটা নিয়েছে, সেগুলোর পিছনে শুধুমাত্র রুলস অ্যান্ড রেগুলেশনস তো রয়েছেই, যে একটা ব্যাংক ফলো করার গাইডলাইন্স যেগুলো দরকার হয় মেনটেন করার, সেইগুলো করেনি। তাছাড়াও যেটা হচ্ছে, সেটা হচ্ছে মেজর একটা ইস্যু, সেটা হচ্ছে এই যে মা বাবা, যেটা বললাম, মা বাবা প্যারেন্ট কোম্পানি বলতে পারো। তার মানে পেটিএমের অ্যাকচুয়ালি প্যারেন্ট কোম্পানি হচ্ছে 197 কমিউনিকেশন। 197 কমিউনিকেশনের প্যারেন্ট কোম্পানি হচ্ছে মা বাবা, আর তার কে কন্ট্রোল করে চাইনিজ গভর্নমেন্ট। তো ইনডাইরেক্টলি বলতে পারো যে একটা কোম্পানি, তার কন্ট্রোল চাইনিজ গভর্নমেন্ট। আর যে ডেটা যেগুলো রয়েছে আমাদের পেমেন্ট ব্যাংকের যে সমস্ত ডেটা হয়, মানে ইউপিআই করছি, যেগুলো আমরা ট্রানজ্যাকশনস করছি, সমস্ত যে ট্রানজ্যাকশনের ডেটা, সেইগুলোর কিন্তু ইনডাইরেক্টলি কন্ট্রোল করছে চাইনিজ গভর্নমেন্ট। তো এইটা একটা মেজর শেয়ার, একটা মেজর কারণ হতে পারে, কনসার্ন হতে পারে ইন্ডিয়ান গভর্নমেন্টের। আর কারণ একটা জিনিস হয়েছিল, যে এই যে মা যেটা বলছি, এই সিইও মা, ইনি হঠাৎ 2-3 মাসের জন্য নিখোঁজ হয়ে পড়েছিলেন। কেন? কারণ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর কারণ চাইনিজ গভর্নমেন্টই জানে, চায়নার লোকজনই ভালো জানবে কেন পাওয়া যাচ্ছে না, তোমরাও জানবে। তো আর এই ঘটনার পর একটা বড় আমাদের যেটা প্রশ্ন, যে কোনো প্রাইভেট কোম্পানিকে কতটা বিশ্বাস করব, প্রাইভেট ব্যাংক, এদেরকে কতটা ট্রাস্ট করা যাবে? কারণ ফাইন্যান্সিয়াল ফ্রড একটা বড়সড় ব্যাপার। যদি হয়তো স্টেপ না নিত, একটা সময় পরে যদি দেখা যেত যে সমস্ত টাকা ফান্ড আমরা পেটিএম পেমেন্ট ব্যাংকে রাখছি, হঠাৎ করেই যে ফরেন ইনভেস্টর আছে, তারা সব টাকা তুলে নিয়ে চলে গেল, বা তারা ফ্রড করে নিয়ে চলে গেল, তাদের উপর কোনো কন্ট্রোল তখন গভর্নমেন্টের থাকবে না, বা সেই কোম্পানি থাকবে না। তো ভেরি ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন ফর, মানে আমাদের ভবিষ্যতের জন্য, যে কি হবে এই ফাইন্যান্সিয়াল ফ্রডগুলো থেকে বাঁচতে। তো আমার মনে হয় রুলস অ্যান্ড রেগুলেশনস আরবিআইয়ের আরও ঠিক করা দরকার। আর ব্যাংক অবশ্যই খুব ট্রাস্টফুল হওয়া দরকার, যে কোনো অ্যাকাউন্টেই রাখা হোক, তার সমস্ত স্টেটমেন্ট, সমস্ত কিছু রুলস রেগুলেশন মেনটেন করছে কি না। তো আজকের ভিডিওটা এইটাই। যদি ভালো লাগে, পুরো ঘটনাটা, আরবিআই, পেটিএম, যে কনফিউশন, এখন সবার মধ্যে কনফিউশন, যে কি হচ্ছে কি হচ্ছে না, খুব কনফিউশন। তো এইটা যদি ভালো লাগে, যাদের পেটিএম পেমেন্ট ব্যাংক আছে, যারা
কাছের লোক আছে তাদের মধ্যে জানিয়ে দাও, তাদেরকে শেয়ার করো এই যে পুরো ইনসিডেন্টটা।